আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাইফ। ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যারা প্রথম ক্লাসটি করে নাই তারা অবশ্যই প্রথম ক্লাসটি করে আসবে। আমাদের ক্লাস 2টি সাজানো হয়েছে ত্রিকোণমিতিক অস্ত্র নিয়ে। অনেকে বলতে পারো যে ত্রিকোণমিতিক অস্ত্র এটি আবার কি? আমরা যদি ত্রিকোণমিতিক এই অধ্যায়টিকে, নবম অধ্যায়টিকে যদি একটা যুদ্ধের সঙ্গে তুলনা করি, তবে তোমরা জানো যে একটা যুদ্ধে জয়লাভ করার জন্য আমাদের অস্ত্র দরকার। যার যত বেশি অস্ত্র থাকবে, যে যত বেশি অস্ত্র চালানোতে দক্ষ হবে, তার জন্য যুদ্ধে জয় করা যেমন সহজ, ঠিক তেমনই ত্রিকোণমিতিক এই যুদ্ধে তুমি যদি জয় হইতে চাও, যদি ত্রিকোণমিতির এই কঠিন চ্যাপ্টারটা তুমি যদি সহজে বুঝতে চাও, তবে তোমাকে ত্রিকোণমিতিক অস্ত্র সম্পর্কে ভালো জ্ঞান থাকা লাগবে। ত্রিকোণমিতিক অস্ত্র সম্পর্কে ভালো দক্ষ হইতে হবে। যে যত বেশি ত্রিকোণমিতিক অস্ত্র সম্পর্কে জ্ঞান রাখবে, দক্ষ হবে, তার জন্য এই চ্যাপ্টারটা একদম সোজা ভাজা ভাজা হয়ে যাবে। ওকে, অতএব যারা ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা বুঝতে চাও ভালো করে, তাদের জন্য ত্রিকোণমিতিক অস্ত্র জানা, বুঝা, বেসিক সহকারে নোট করে তুলে রাখা, চর্চা করা খুবই জরুরি, খুবই জরুরি। এগুলো তোমার এমসিকিউর জন্য যেমন যতটা জরুরি, ততটা তোমার সৃজনশীল যে কোনো অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক, প্রতিটা ক্ষেত্রে এটা খুবই জরুরি। অতএব তোমরা এটা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে। কি কি বুঝাচ্ছি নোট করবে, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে, কেউ যদি কোনো কিছু না বুঝে থাকো, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট বক্সে জানাবে যে আমি এটা বুঝি নাই। অবশ্যই আমি পরের ভিডিওতে তার সমাধান নিয়ে আসবো। চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম অস্ত্র, ত্রিকোণমিতিক অস্ত্র অনেকগুলাই পড়ানো হবে। তো আমাদের এই ভিডিওটি সাজানো হয়েছে 6টি অস্ত্র নিয়ে। আমাদের অস্ত্র 1 ছন্দ থেকে অনুপাত তৈরি। আমরা আগের ভিডিওতে নিশ্চয় দেখেছি যে সাইন বলতে আসলে কি বোঝায়। সাইন বলতে আসলে সাইন কোথায় পায়? সাগরে লবণ অতি। কষ কোথায় পাই? কবরে, কবরে ভূত অতি। আর ট্যান কোথায় পাই? ট্যারা, ট্যারা লম্বা ভূত। অর্থাৎ ট্যান মানে হলো লম্ব বাই ভূমি। আচ্ছা, এই ছন্দ থেকে অনুপাত তৈরি। আমরা ওই ছন্দগুলো আমরা আগের ভিডিওতে পড়িয়েছি, যে ছন্দগুলো কি কি? ছন্দগুলো হলো সাগরে লবণতি, কবরে ভূততি, ট্যারা লম্বা ভূত। অনুপাত তৈরি মানে কি? এখানে দেখবা একটা চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রে কোণ ধরা হয়েছে নিচেরটা। তাহলে নিচের যদি কোণ ধরা হয়, তার মানে আমরা বুঝতেই পারছি 5 হলো অতিভুজ, আর এটা হলো ভূমি, এটা তার লম্ব, আর এটা তার অতিভুজ। ভূমির মান হলো 4, লম্বের মান হলো 3, এবং অতিভুজের মান কত বলো তো? 5। আমরা এটা বুঝতেই পারছি। এখন প্রবলেম হইলো, এটা আমার লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, আমি জানি। এটার সাইন থিটা এর মান কত? সাইন থিটা এর মান কত? এই চিত্রে এই থিটা কোণের সাপেক্ষে একটা কথা মনে রাখবা, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এগুলো হয় কোণের সাপেক্ষে। কোণ ছাড়া কিন্তু এগুলো তৈরি হয় না। এ কারণে আগের দিনে আমরা দেখেছি যে সাইন, কস, ট্যান এগুলোর পরে কিন্তু ব্র্যাকেট দিয়ে ফাঁকা রেখেছিলাম, মানে ওখানে কোণ বসাইতে হবে। কারণ কোণ ছাড়া কিন্তু লম্বভূমি তৈরি হয় না। কোণের সাপেক্ষে লম্বভূমির অবস্থান নির্ভর করে, এই কারণে এগুলোর পরে একটা কোণ দেওয়া লাগবে। ওকে, তো সাইন কোন কোণের সাপেক্ষে আমি সাইন তৈরি করতে চাচ্ছি? থিটা কোণের সাপেক্ষে। তাই থিটা কোণের নাম লিখে ফেলেছি এখানে, সাইন থিটা ইকুয়াল টু কি? আচ্ছা বলতো, তার মানে সাইন হলো কার নাম? সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি মানে কি? লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে লম্বের নাম কি বলতো? এখানে লম্বের নাম হলো এসি, লম্ব বাই অতিভুজ। অতিভুজের নাম হলো এবি, অতিভুজের নাম এবি। তার মানে এসি বা এবি। অতএব সাইন থিটা ইকুয়াল টু লম্বের মান কত বলতো? 3, আর অতিভুজের মান 5, 3/5। তার মানে এই অঙ্কটাতে আমরা বুঝতে পারছি সাইন থিটার মান হলো 3/5। এখন তোমার যদি বলে কোসেক থিটা কত, তাহলে কোসেক থিটা হলো সাইনেরই ছোট ভাই। তাহলে সাইন থিটা ইকুয়াল টু যেহেতু 3/5 আসছে, কোসেক থিটা হবে উল্টাটা মানে 5/3। এটা আর আলাদা করে বের করার দরকার নাই। বড় ভাই যেটা আসছে, ছোট ভাই ঠিক তার উল্টা, কোসেক থিটা বের করে ফেলবো। ওকে, এবার আমরা আরেকটা বড় ভাই কস থিটার কাছে যাই। কস থিটা ইকুয়াল টু কস থিটা। থিটা মানে বোঝাচ্ছে থিটা কোণের সাপেক্ষে, আর কস মানে বোঝাচ্ছে কি বলতো? কস মানে বোঝাচ্ছে কবরে ভূত অতি। ভূত অতি মানে কি? ভূত মানে ভূমি, আর অতি মানে অতিভুজ। কস মানে হলো ভূমি বাই অতিভুজ। তার মানে এখানে লিখতে হবে ভূমি বাই অতিভুজ। এখন চলো তো ভূমি কত? ভূমির নাম হলো, আমরা দেখতেই পাচ্ছি বিসি, তাই লিখেছি উপরে বিসি। এটা হলো ভূমি, এটা হলো কি বলতো? ভূমি। এটা বোঝানোর জন্য এটা লিখলাম লাস্টে একটু। ভূমি বাই অতিভুজ। অতিভুজের নাম কি? আমরা দেখতে পাচ্ছি এবি, অতিভুজের নাম হলো এবি। এবার বিসি এর মান, ভূমির মান কত? 4, আর অতিভুজ এবি এর মান কত? 5। তার মানে কস থিটার মান হলো 4/5। অতএব কসের ছোট ভাই কে বলো তো? সেক। সেক থিটা ইকুয়াল টু কত হবে? কস থিটা যেহেতু 4/5, সেক থিটা হবে ঠিক উল্টা 5/4। তাহলে সেক আলাদা করে বের করার দরকার নাই। তোমাকে কেউ যদি বলে সেক থিটা কত, আগে তার বড় ভাই কস থিটা ছন্দ থেকে বের করব, তারপরে সেক থিটা বের করার জন্য ওই মানটাকে জাস্ট উল্টায়া দেবো,
মনে থাকবে। এরপরে আমরা চলে যাই ট্যান থিটাতে। ট্যান মানে বুঝাচ্ছে, ট্যান কোথায় পাই? ট্যান পাই ট্যারা লম্বাভূত, মানে ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, আর তার লগে লগে কোণ উল্লেখ করতে হবে, মানে কোন কোণের সাপেক্ষে। কোন কোণের সাপেক্ষে? এখানে থিটা, তার মানে থিটা আছে নিচের দিকে, তার মানে নিচের কোণের সাপেক্ষে। তো ট্যান থিটা ইকুয়াল টু কত হবে বলো তো? এই ট্যান থিটা ইকুয়াল টু হবে ট্যারা লম্বাভূত, লম্ব বাই ভূমি। বলো তো এটার জন্য লম্বের নাম কি? লম্বের নাম আমরা দেখতে পাচ্ছি, লম্ব হলো এইটা, লম্বের নাম হলো এসি, লম্ব বাই ভূমি, আর ভূমির নাম হলো বিসি। ভূমির নাম কি বলো তো? এই বিসি, এসি বাই বিসি, লম্ব বাই ভূমি। লম্বের মান 3, ভূমির মান 4, তার মানে ট্যান থিটার মান হলো 3/4। তাহলে এখন যদি বলি কট থিটার মান কত, তাহলে ট্যান থিটা যেহেতু বড় ভাই আসছে 3/4, তাহলে তার ছোট ভাই কট থিটা কত হবে বলো তো? কট থিটা হবে 4/3, 4/3, ঠিক তার উল্টা। আশা করা যায় এটুক তোমার বুঝতে কোনো প্রবলেম নাই। আমাদের প্রথম অস্ত্র হলো ছন্দ থেকে অনুপাত তৈরি। তার মানে তোমাকে যদি সাইন বলে, সাইন বানাইতে বলে, অনুপাত বানাইতে বলে, সাইন অনুপাত বানাও, তাহলে সাগরে লবণ অতি মেরে দিব, লম্ববায়ু অতিভুজ। ওকে, কজ বানাইতে বললে কবরে ভূততি, ট্যান বানাইতে বললে ট্যারা লম্বাভূত। আমরা ছন্দ থেকে এগুলো বের করতে পারবো। যদি আমি একটা নতুন প্রবলেম দিই, এই প্রবলেমটা তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, প্রথম অস্ত্র সম্পর্কে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। চলো প্রবলেমটা একটু দেখাই। প্রবলেমটা হলো যে, একটু আমরা প্রবলেমটা দেখে ফেলি একটু। আমাদের প্রথম যে প্রবলেমটা নিয়ে আসছি আমি, সেটা হলো আমি সমকোণী ত্রিভুজ দিলাম, অস্ত্র 1-এর উপর একটা প্রবলেম আমরা সলভ করবো। সমকোণী ত্রিভুজ দিলাম, এই সমকোণী ত্রিভুজে এটার নাম দিলাম থিটা, আর এইটার নাম দিলাম আলফা। এই ত্রিভুজের নাম দিলাম এ, বি আর সি, আর এটার মান দিলাম 10, এটার মান দিলাম 8, এটার মান দিলাম 6। এখন আমার প্রথম প্রশ্ন হলো যে থিটা কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে। আচ্ছা, 6টা অস্ত্র বের করবো। আমি বের করবো প্রথমে সাইন থিটা ইকুয়াল টু কত হবে। আচ্ছা, সাইন মান কোথায় পাই বলো তো? সাইন পাই সাগরে। সাগরে কী অতি বলো তো? লবণ অতি, লবণ অতি। লবণ অতি মানে কি? লম্ব বাই অতিভুজ। বলো তো লম্ব কত? এটার জন্য লম্ব কত? লম্ব হলো এসি, এটা হলো লম্ব, লম্ব বাই অতিভুজ। অতিভুজের নাম কি বলো তো? এবি। এবি লিখতে পারবো, সমান সমান সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু কত লিখবো? তাহলে লম্বের মান কত বলো তো? এসি এর মান 6, আর এবি এর মান কত দেওয়া আছে বলো তো? 10। তার মানে সাইন থিটা ইকুয়াল টু 6/10। এবং তোমাদের যদি বলে কোসেক থিটা কত, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কত হবে? এটার উল্টা 10/6। এই জোড়া বের হতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আবার তোমাকে যদি বলে যে কস থিটার মান কত, কস থিটা, কস কোথায় পাই বলো তো? কস পাই কবরে ভূত অতি, কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। কবরে ভূত অতি, ভূত মানে ভূমি আর অতি মানে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি হলো যে এটা, আমরা এই কোণের জন্য আমরা জানি ভূমি হলো এইটা, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হলো এই যে এটা, অতিভুজ হলো কি বলো তো? এবি। অতএব লিখতে পারবো কস থিটা ইকুয়াল টু, এই ভূমির মান কত? 8, আর অতিভুজের মান এবি এর মান কত? 10। কস থিটা যদি 8/10, তার মানে তার ছোটো ভাই সেক থিটা ইকুয়াল টু কত হবে? এর উল্টা 10/8। আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম হচ্ছে না। এরপরে আমি যদি বলি ট্যান থিটা কত, ট্যান থিটা বানাও। ট্যান থিটা হলো ট্যারা লম্বাভূত, ট্যারা মানে ট্যান, আর লম্বাভূত মানে লম্ব বাই ভূমি। লম্বের নাম কি? লম্ব হলো এইটা, এসি, লম্ব, লম্ব বাই ভূমি। ভূমির নাম কি বলো তো? বিসি। এবার বলো ট্যান থিটা ইকুয়াল টু, লম্বের মান হলো 6 আর ভূমির মান হলো 8, ট্যান থিটা ইকুয়াল টু 6/8। অতএব কট থিটা কত হবে বলো তো? কট থিটা হবে ঠিক উল্টা 8/6। কিন্তু এই থিটা কোণ না দিয়ে এবার যদি বলি আলফা কোণের সাপেক্ষে, আলফা কোণের সাপেক্ষে সাইন আলফা কত? এতক্ষণে অনেকে ঝামেলায় পড়ে যেতে পারে, সাইন আলফা কত? এইটা আবার কি? আলফা এবার কোথায় আছে তুমি খেয়াল করে দেখো। এই চিত্রে আলফা মানে তোমাকে ইন্ডিকেট করছে ওপরের কোণ। এই যে দেখো ওপরের কোণের জন্য আমাদের মনে আছে এইটা হলো ভূমি আর এইটা হলো লম্ব। কারণ কোণ যদি ওপরে থাকে, আমার পাও ওপরে আর পায়ের নিচে যে কোণ, ওটাকে বলা হবে ভূমি। কারণ ভূমি মাটি থাকবে আমার পায়ের নিচে, আমি যেহেতু ওপরে, আমার পাও উপরে, আমার পায়ের নিচেই থাকবে ভূমি, তাহলে এইটা হলো আমার ভূমি, মনে আছে আমাদের। আর আমি যেখানে থাকবো তার উল্টা দিকে থাকবে লম্ব, এটা হলো আমাদের লম্ব, এবং এটা হলো আমাদের আগের মতোই সবার ক্ষেত্রে সত্য, এটা সবার জন্য অতিভুজ। ওকে, তার মানে সাইন আলফা ইকুয়াল টু কী হবে বলো তো? সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। বলতে পারো এই কোণের জন্য লম্ব কোনটা? লম্ব হলো উল্টাটা, আমি যেখানে থাকবে তার উল্টা দিকে লম্ব থাকবে। এই কোণের জন্য লম্ব কোনটা? বিসি, উল্টাটা। তাই লিখতে হবে লম্ব বাই অতিভুজ। অতিভুজের নাম কিন্তু ওই এ বি।
অতএব দেখো সাইন আলফা ইকুয়াল টু বলো বিসি এর মান কত, বিসি এর মান পেয়েছি 8 আর এবি এর মান হলো 10, তার মানে সাইন আলফা ইকুয়াল টু 8/10 লম্ব বাই অতিভুজ। তার মানে বলো তো কোসেক আলফা কত হবে, কোসেক আলফা হবে উল্টা 10/8। আশা করি তোমাদের কারো প্রবলেম নাই, কোসেক আলফা বের করা দরকার নাই, সাইন আলফা যেটা বের করলাম ঠিক তার উল্টাটা কোসেক আলফা। ওকে, এরপরে আমরা 2 নম্বরে চলে যাই, কজ আলফা। কজ আলফা মানে কি, ভূমি বাই অতিভুজ। বলো তো এইখানে আমি যেখানে থাকি এটা তো অতিভুজ, আমার পায়ের নিচে আছে এটা হলো ভূমি, ভূমির নাম কি, এইটার জন্য ভূমি হলো এই যে এটা, ভূমি বাই অতিভুজ। কজ পাই কবরে, কবরে ভূত অতি, ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হলো আমার এসি, ভূমি হলো কি বলো তো এসি, ভূমি বাই এই যে ভূমি বাই অতিভুজ, অতিভুজের নাম কি বলো তো এবি। অতএব লিখবো কজ আলফা ইকুয়াল টু ভূমির মান কত বলো তো 6 আর অতিভুজের মান কত বলো তো 10, তার মানে কজ আলফা হলো 6/10, তাহলে বলো তো সেক আলফা কত হবে, ঠিক উল্টা 10/6। আশা করা যায় কার কোনো প্রবলেম নাই। এরপরে আমরা কি করব বলো তো ট্যান আলফা ইকুয়াল টু কত হবে বলো তো, ট্যান আলফা, আলফা হলো এই যে এইটা ওপরেরটা, ট্যান মানে কি ট্যারা লম্বাভূত, লম্ব বাই ভূমি, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব হলো আমার বাইরেরটা, লম্ব হলো যে এইটার, ভূমি হলো এটা, লম্ব বাই ভূমি, লম্ব হলো বিসি, লম্ব বাই ভূমি, ভূমি হলো এসি, এটা আমরা কালকে আগের ক্লাসে পড়িয়েছি। অতএব ট্যান আলফা ইকুয়াল টু কত হবে, লম্বের মান হলো 8 আর ভূমির মান কত আসছে বলো তো 6, লম্ব বাই ভূমি, অতএব কট আলফা কী হবে বলো তো উল্টা 6/8। আশা করা যায় কারো কোনো প্রবলেম নাই, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাদের জানাইতে পারো। ওকে, তাহলে দেখো আলফা কোণের যখন বলছে তখন মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার থিটা কোণের জন্য মানে নিচের কোণের জন্য মানগুলো যেমন চেঞ্জ, ওপরের কোণের জন্য মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা এটা একটু বোঝার চেষ্টা করবে, একটু দেখবা, একটু চিন্তা ভাবনা করবা, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে আবার বলতে পারো। ওকে, কোনো প্রবলেম নাই, জাস্ট আরেকবার আমি রিপিট করে দিই, এই নিচের কোণের জন্য এটাকে বলা হয় ভূমি, আর এটাকে বলা হয় লম্ব, আর এটাকে বলা হয় অতিভুজ, নর্মালি আমরা জানি। কিন্তু ওপরের কোণের জন্য এইটাই হয়ে যায় কি বলো তো ভূমি, ওপরের কোণের জন্য এইটা হয়ে যায় ভূমি, আর এইটা হয়ে যাবে তখন কি বলতো লম্ব, আর এটা আমার অতিভুজ, অতিভুজের জায়গায় থাকবে, আর ছন্দর জায়গায় থাকবে, আগের মতোই ছন্দ মারবো। সাইন আলফা, সাইন সাগরের অবনতি, লম্ব বাই অতিভুজ, কিন্তু এই কোণের জন্য লম্ব হলো দূরেরটা, লম্ব সবসময় হয় দূরেরটা, লম্ব হলো বিসি বাই অতিভুজ হলো এবি, আমরা ওটাই মেরেছি। কোসেক তার উল্টা। কজ মানে হলো কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, কিন্তু এই কোণের জন্য ভূমি কোনটাই যে এইটা এসি, আর অতিভুজ তো আগেরটাই, তাহলে এসি বাই এবি মান 6/10, সেকটার উল্টা। আর ট্যান হলো ট্যারা লম্বাভূত, লম্ব বাই ভূমি, এই কোণের জন্য লম্ব হলো এইটা বিসি, লম্ব বাই ভূমি, ভূমি হলো এসি, বিসি বাই এসি, লম্ব বাই ভূমি এই কোণের জন্য, ওপরের কোণের জন্য, কারণ লম্ব সবসময় আমি যেখানে থাকবো লম্ব থাকবে তার উল্টা দিকে। আমি যদি এখানে থাকি এই ক্ষেত্রে লম্ব হলো এইটা, আর আমি যদি ওপরে থাকি তাহলে ওই ক্ষেত্রে লম্ব হলো এইটা। ভালো করে দেখো, থিটা কোণের জন্য প্রতিবার লম্ব ব্যবহার হয়েছে, এটা ব্যবহার হয়েছে ভূমি, আর এই আলফা কোণের জন্য প্রতিবার লম্ব ব্যবহার হয়েছে দূরেরটা, আর কাছেরটা ব্যবহার হয়েছে ভূমি। সবসময় আমি যদি উপরে থাকি তাহলে আমার দূরেরটা হয়ে যাবে লম্ব, কাছেরটা হয়ে যাবে কী বলতো ভূমি। আমি যদি নিচে থাকি আমার কাছেরটা হয়ে যাবে ভূমি, দূরেরটা হয়ে যাবে কী বলতো লম্ব। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। একটু চিন্তা ভাবনা করবা, না বুঝলে আরেকবার রিপিট করবা, অথবা প্রথম ক্লাস দেখার পরে দ্বিতীয় ক্লাসটা দেখবা, তাহলে আশা করা যায় প্রথম অস্ত্রে কার কোনো ঝামেলা থাকার কথা নয়। তো প্রথম অস্ত্র আমরা ক্লোজ করলাম, এবার আমরা দ্বিতীয় অস্ত্রে যাই। আমাদের দ্বিতীয় অস্ত্রটা সাজানো হয়েছে ভাই ভাই অস্ত্র দিয়ে। দ্বিতীয় অস্ত্রটার নাম হলো ভাই ভাই সূত্র। ভাই ভাই সূত্র বলতে আমি বুঝাচ্ছি যে কোনো একটা থাকবে, ভাই ভাই সূত্র মানে হলো যে কোনো একটা একের নিচে রাখা লাগবে, যে কোনো একটা একের নিচে রাখা লাগবে। আচ্ছা ভালো করে দেখো, ভাই ভাই সূত্রে আমরা কিন্তু জানি সাইন হলো বড়ো ভাই, তার ছোটো ভাই কে বলো তো কোসেক। এইটুকু আমরা কালকে আগের ক্লাসে আমরা এইটুকু বুঝিয়েছি যে সাইন হলো বড়ো ভাই, তার ছোটো ভাই কে বলো তো কোসেক। সাইনের ভাই কে বলো তো, সাইনের ভাই হলো কোসেক, এটুকু আমরা শিখিয়েছি। আর কসের ভাই কে বলো তো সেক। আর ট্যানের ভাই হলো কট, ট্যানের ভাই কে বলো তো কট। এখন প্রশ্ন হলো যে এইখানে ভাই ভাই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাইন সমান সমান কী লেখা যাবে। ভাই ভাই সূত্রে দুইটা ভাইকে সমান সমান লেখা যাবে না, সাইন সমান সমান কোসেক এইভাবে লেখা কখনোই যাবে না, কখনোই যাবে না। তোমরা দেখবা পরিবারে বড় ভাই যদি শান্তশিষ্ট হয় তো ছোট ভাই হয় ঘাটটারা, মানে একদম উল্টা প্রকৃতির। বড় ভাই যদি শান্ত স্বভাবের হয়, ছোট ভাই হয় দুরন্ত প্রকৃতির, মানে একদমই উল্টা, মানে বৈশিষ্ট্য একদম মিল থাকে না। ওকে, তার মানে সাইন যেহেতু শান্তশিষ্ট, তার মানে ছোট ভাই হবে উল্টা। তার মানে সাইন যেহেতু সোজা, সোজা মানে আর কিচ্ছু নাই, তাহলে ছোট ভাই থাকবে একের নিচে। এই একের নিচে মানে বুঝাচ্ছি এই হলো ঘাটটারা আর এই হলো শান্ত সোজা। ওকে, মানে দুই ভাই, ছোট ভাই যদি ঘাটটারা হয়
তার মানে বড় ভাই শান্ত সোজা ধরে নিতে হবে, অথবা বড় ভাই যদি ঘাটটারা হয় তার মানে বুঝতে হবে ছোট ভাই শান্ত সোজা, মানে দুই ভাইয়ের মিল খুবই কমই থাকে, এইভাবে আমরা মনে রাখবো। তার মানে দুই ভাইয়ের ভিতরে একজন যদি সোজা সরল হয় আরেকজন হবে ঘাটটারা। একজন যদি সোজা সরল বলতে বুঝাচ্ছে একজন যদি এইভাবে মুক্ত থাকে তাহলে আরেকজন হবে ঘাটটারা, মানে তাকে একের নিচে লেখা লাগবে, একের নিচে মানে বুঝবো ওটা ঘাটটারা, ঠিক আছে, ঘাটটারা স্বভাবে। তার মানে এখানে বোঝাতে চাচ্ছি যে সাইন যদি কোনো কিছুর নিচে নাই, মুক্ত, মুক্ত মানে সরল হয়, তার মানে তার কোশেক হবে ঘাটটারা, কোশেক হবে 100 একের নিচে, তাই লিখতে হবে সাইন ইকুয়াল টু 1 / কোশেক। আবার কোশেক সমান সমান কী লেখা যাবে, এখানে কোশেক সমান সমান কোশেকের ভাইকে বলো তো সাইন, আমরা জানি, কিন্তু কোশেক এখানে মুক্ত, তার মানে বুঝাচ্ছে কোশেক এখানে ভালো ছেলে, ভালো সন্তান, তার মানে কোশেক যেহেতু ভালো সন্তান, ভালো ভাই, তার মানে তার ভাই সাইন হবে ঘাটটারা, ঘাটটারা মানে সাইন হবে একের নিচে, তার মানে দুইজনের মধ্যে একজন হবে ভালো আরেকজন ঘাটটারা, যাকে ভালো হিসেবে ধরা হবে ও থাকবে মুক্ত, আর যাকে ঘাটটারা হিসেবে ধরা হবে ও থাকবে 100 একের নিচে, একজন মুক্ত আরেকজন একের নিচে, এই কারণে লেখা আছে যে কোনো একটাকে একের নিচে রাখা লাগবে। আবার ভালো করে খেয়াল করে দেখো যে সাইন ইকুয়াল টু যদি কোশেক লিখি, এই সাইন আর কোশেক যদি গুণ দিয়ে দিই, আমরা জানি যে ভাগকে যদি লাথি মারে তাহলে হয় গুণ, তাহলে এপারে আছে সাইন থিটা গুণ এই কোশেক যদি লাথিকে এপারে গুণ হয়ে যাবে কোশেক থিটা সমান সমান এ 1 কিন্তু থেকে গেল, তার মানে এক ভাই আর আরেক ভাই ঘাটটারা ভাইয়ের গুণফল, এক ভাই আর আরেক ভাই ছোটো ভাই বড়ো ভাইয়ের গুণফল সবসময় কী হয় বলো তো 1 হয়, 1, এটা মনে রাখবা। তার মানে সাইন আর কোশেকের গুণফল সবসময় কী বলো তো 1, ওকে। আবার দেখো কোশেক ইকুয়াল টু কে, কস ইকুয়াল টু কী লিখে যায়, কসের ভাই কে, কসের ভাই হলো শেখ, কস এখানে যেহেতু মুক্ত তার মানে কোনো ঝামেলা নাই, তার মানে শেখ হবে ঘাটটারা একের নিচে, আবার শেখ যেহেতু এখানে মুক্ত তার মানে কস হবে ঘাটটারা একের নিচে, তার মানে এবার কানাকানি যদি গুণ দিই, কস আর শেখ কানাকানি গুণ দিলে কস থিটা গুণন শেখ থিটা ইকুয়াল টু কী লেখা যায়, এ 1টা আমার থেকে যায় ইকুয়াল টু 1 লেখা যায়। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যান থিটা ইকুয়াল টু কি, ট্যান যেহেতু ভালো লোক এখানে 1/cot, এটা খারাপ, আবার কট যেহেতু এখানে ভালো লোক মুক্ত তার মানে 1/tan লিখতে হবে, আর ট্যানের কট গুণ দিলে তার মান হয় 1, এটা আমাদের মনে রাখতে হবে, মানে দুই ভাইয়ের গুণফল সবসময় 1, কষা শেখ দুই ভাইয়ের গুণফল সবসময় 1, ট্যানের কট দুই ভাইয়ের গুণফল সবসময় 1, সাইনের কোশেক দুই ভাইয়ের গুণফল সবসময় 1, এটাও মনে রাখতে হবে যে দুই ভাইয়ের গুণফল সবসময় কী হয় বলো তো 1 হয়, দুই ভাইয়ের গুণফল সবসময় কী হয় বলো তো 1 হয়, মনে থাকবে। আচ্ছা ওকে, চলো এবার আমাদের 2 নম্বর অস্ত্রে আশা করা যায় কারো কোনো ঝামেলা থাকার কথা নয়, যাদের প্রবলেম হবে তারা আবার ভিডিওটা টেনে আবার দেখে ফেলতে পারে, ওকে। এবার আমরা 3 নম্বর অস্ত্রে যাই। 3 নম্বর অস্ত্র হলো ঘাত সমান এবং ভাঙা গড়ার সূত্র। আচ্ছা ভাঙা গড়ার সূত্রটা সম্পর্কে আমি একটু ব্যাখ্যা করি যে 3 নম্বর অস্ত্রে ঘাত সমান এবং ভাঙা গড়ার সূত্র। তো ভাঙা গড়ার সূত্রে প্রথমে আমি যেটা ব্যাখ্যা করব যে ট্যান থিটা ইকুয়াল টু লেখা আছে সাইন থিটা বাই কস থিটা, তার মানে বোঝাচ্ছে যে ট্যানকে আমি যদি ভাঙি, কোথাও যদি আমি ট্যান দেখতে পাই, ট্যান মনে করে একটা ইটের টুকরা, এই টুকরাটাকে যদি আমি হাতুড়ি দিয়ে একটা হাতুড়ি নিয়ে এসে যদি আমি এই ট্যান টুকরাটাকে আঘাত করে ভেঙে ফেলি, তাহলে ট্যানকে ভাঙলে কী তৈরি হবে, যে দুইটা টুকরা তৈরি হবে ওটা হলো সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটার সমান সমান কী হবে বলতো সাইন বাই কজ, মনে রাখতে হবে। আবার কটকে ভাঙলে, ট্যানকে ভাঙলে যেহেতু সাইন বাই কজ পাওয়া যায়, তার মানে কটকে ভাঙলে উল্টাটা পাওয়া যাবে, এটা মনে রাখতে হবে। ট্যানকে ভাঙলে যেহেতু সাইন বাই কজ পাওয়া যায়, তাহলে কটকে ভাঙলে কী পাওয়া যাবে বলো তো উল্টাটা, তাহলে কটকে ভাঙলে পাওয়া যাবে উল্টাটা কজ বাই সাইন, মনে থাকবে এটা মনে রাখতে হবে। তার মানে একটু মনে রাখতে হবে যে ট্যানকে ভাঙলে যেমন সাইন বাই কজ, অথবা কোথাও তুমি যদি এরকম দেখতে পাও সাইন বাই কজ, তাহলে ওটার পরিবর্তে গড়লে কি হয় বলো তো ট্যান, তার মানে ট্যানকে ভাঙলে যেমন সাইন বাই কজ পাওয়া যায়, কজ বা সাইনতে গড়লে ওটার পরিবর্তে কী লেখা যায় বলতো, সাইন বাই কজের পরিবর্তে কী লেখা যায়, ট্যান লেখা যায়। কটকে ভাঙলে পাওয়া যায় কজ বাই সাইন, আর কজ বাই সাইন দেখলে তার পরিবর্তে কী লেখা যায় বলো তো কট লেখা যায়। আচ্ছা এটা আমি একটু ব্যাখ্যা করি যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কজ কেন লেখা যায়, ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কজ কেন লেখা যায়, এটা আমি একটু ব্যাখ্যা করি যে ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কজ কেন লেখা যায়। দেখো আমরা কি জানি ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি বলো তো লম্ব বাই ভূমি, এটা কিন্তু আমরা জানি। আর ট্যান থিটার পরিবর্তে কী লিখছি বলতো সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা সাইন থিটা বাই কস থিটা কী লেখা যায় একটু আমরা দেখি চলো। সাইন থিটা মানে কি সাগরের লবণ অতি লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে কি, কস থিটা হলো কবরে ভূত অতি মানে কি বলতো ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ। তার মানে এটা নাম লিখলাম যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এই মেইন দাগ ছিল, মেইন দাগটা দিলাম, আর কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো ভূমি বাই অতিভুজ। এরপরে দেখো
গণিত একটা নিয়ম হলো, এরকম যদি 4 তলা বাড়ি থাকে তো দাগের উপরে যারা আছে তারা ঠিক থাকবে, লম্ব বাই অতিভুজ ঠিক থাকবে। দাগের নিচে, মেইন দাগের নিচে যদি 2টা থাকে তাহলে মেইন দাগের জন্য দেব একটা গুণ, আর নিচের 2টাকে দেব উল্টা। এটা গণিতের নিয়ম, একটু পরে আমরা নতুন অস্ত্রতে শিখবো এটা। ওকে, যে মেইন দাগের নিচে যদি 2টা থাকে তাহলে মেইন দাগের উপরে কি আছে আমরা দেখার বিষয় না, উপরে যা আছে তাই থাকবে। তাহলে মেইন দাগের উপরে আছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ আছে, আর মেইন দাগ মানে হলো একটা গুণ দিব, তারপরে নিচে যা আছে ওটাকে উল্টায় দেব। তাহলে ভূমি বাই অতিভুজকে উল্টালে কি হয়, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এই অতিভুজ অতিভুজ কেটে গেল, থাকলো আমার লম্ব বাই ভূমি। তার মানে কি বোঝায়, ট্যান থিটা মানে টেরা লম্বা ভূত, ট্যান থিটা মানে বোঝায় লম্ব বাই ভূমি। আবার সাইন থিটা বাই কস থিটা এটাও মানে বোঝায় লম্ব বাই ভূমি। তার মানে ট্যান থিটা মানেও লম্ব বাই ভূমি, সাইন থিটা বাই কস থিটা এটার মানেও লম্ব বাই ভূমি। অতএব আমি সিদ্ধান্ত নিলাম যে ট্যান থিটা সমান সমান কি লেখা যাবে, সাইন থিটা বাই কস থিটা লেখা যাবে। কি কারণে লেখা যাবে, কারণ ট্যান থিটা মানেও লম্ব বাই ভূমি বোঝায়, সাইন থিটা বাই কস থিটা মানেও লম্ব বাই ভূমি বোঝায়। লম্ব বাই কি বোঝায় বলো তো, ভূমি বোঝায়। ওকে, তার মানে ট্যান থিটা মানে যেহেতু লম্ব বাই ভূমি বোঝায়, আবার সাইন থিটা কস থিটা মানেও লম্ব বাই ভূমি বোঝায়, তাই এটার পরিবর্তে যেমনিভাবে এটাও লেখা যায়, মানে ভাঙলে এটা লেখা যাবে, আবার এটা দিয়ে গড়লেও এটা লেখা যাবে। ওকে, আশা করা যায় কার কোনো প্রবলেম থাকার কথা নয়। একইভাবে অনুরূপভাবে তোমরা চেক করে দেখবা যে কট ইকুয়াল টু কস বাই সাইন। তার মানে আমাদের লগে একটু মুখস্থ করে ফেলো ভাঙা করার সূত্র, যে ট্যানকে ভাঙলে কি কি পাওয়া যায় বলো তো, সাইন বাই কস। তাহলে বলতো কটকে ভাঙলে কি কি পাওয়া যায়, উল্টা। কটকে ভাঙলে হবে কজ, উপরে কজ নিচে সাইন, কটের জন্য উপরে কজ নিচে সাইন, আর ট্যানের জন্য উপরে সাইন নিচে কজ। এটা একটু তোমরা মনে রাখবা নিজ নিজ দায়িত্বে। ওকে, তাহলে ভাঙা করার সূত্র 2টা শিখলা। এবং আরেকটা প্রবলেম এখানে বলেছে ঘাত সমান। এই ঘাত সমান জিনিসটা কি আমরা একটু ব্যাখ্যা করি। ঘাত সমান জিনিসটা হলো যে সাইন, এখানে ভাই ভাই সূত্র যদি অ্যাপ্লাই করতে যাই, যে সাইন সমান সমান কী লিখে যায় বলো তো, সাইন যদি এখানে ভালো লোক তার মানে তার ভাই কোশেক হবে খারাপ, কোশেক থাকবে 1-এর নিচে, তাহলে 1 বাই কোশেক। কিন্তু প্রবলেমটা হলো এখানে আছে স্কোয়ার, সাইন থিটাতে এখানে কি আছে বলো তো, 2 আছে, পাখি, এগুলোকে বলা হয় ঘাত। ঘাতে যেহেতু এখানে 2 আছে তাই এখানেও ঘাত 2 দেওয়া লাগবে। ত্রিকোণমিতির নিয়ম হলে একদিকে যত ঘাত ব্যবহার হবে আরেক দিকে তত ঘাতই ব্যবহার করতে হবে, এটা ত্রিকোণমিতির নিয়ম। তার মানে আমি লিখতে চাচ্ছি এরকম, মনে করো সাইন থিটা, সাইন হলো ভালো ছেলে, তার মানে তার ভাই কোশেক হবে নিশ্চয় ভণ্ড, 1 বাই কোশেক থিটা, ঘাটটারা। তাহলে 1-এর নিচে এখানে কিছু নাই তাই এখানেও কিছু নাই, কিন্তু এখানে যদি ঘাত 2 হয় তখন এখানে ঘাত 2 ব্যবহার করা লাগবে। এখানে ঘাত যদি হয় 3 তখন এখানেও ব্যবহার করা লাগবে কি বলো তো, 3 ব্যবহার করা লাগবে। তার মানে ত্রিকোণমিতির একটা কনসেপ্ট হলে একদিকে ঘাত যত, পাখি যত, পাওয়ার যত, আরেক দিকে পাওয়ার ততই মেনটেন করা লাগবে। এটা ত্রিকোণমিতির একটা বৈশিষ্ট্য, একটা অস্ত্র, মনে থাকবে। তার মানে আমি যদি লিখি সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কী লেখা যাবে, ভাই ভাই সূত্রে সাইনের ভাইকে এই মুক্ত অবস্থায় আছে মানে ভালো ভাই, তার মানে তার সাইনের ভাই কোশেক হবে ঘাট টেরা, 1 বাই কী বলো তো কোশেক। কিন্তু ছেড়ে দিলে হবে না, এখানে 4 আর এখানে কিছু নাই, এটা করলে হবে না, ঘাত সমান থাকা লাগবে। এখানে 4, তার মানে এখানেও দেওয়া লাগবে 4। এটা হলো ত্রিকোণমিতির একটা বৈশিষ্ট্য, যে ঘাত সমান বৈশিষ্ট্য। ত্রিকোণমিতিতে সবসময় পাখি সমান হওয়া লাগবে। যেমন আমি তোমার যদি বলি ট্যান থিটা সমান সমান ভাঙলে কি পাওয়া যায় বলো তো, সাইন থিটা বাই কস থিটা। এটা ভালো কথা, ভাঙলে ভালো করে দেখো, এখানেও কিন্তু ঘাত সমান, এখানে কিছু নাই, ঘাত মানে 1, এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই, কিছু নাই তাই এখানেও কিছু দিন, এখানেও কিছু দিন, কিছু নাই মানে ঘাত 1 বোঝায়। ওকে, কিন্তু আমি যদি ট্যান স্কোয়ার থিটা লিখি তাহলে ট্যানকে ভাঙলে সাইন বাই কজ পাওয়া যায়, ভালো কথা। কিন্তু শুধু সাইন বাই কজ যদি লিখে রেখে দাও এই অবস্থায় তাহলে তুমি একটা আন্ডা পেয়ে যাবে। কারণ কি, কারণ এখানে তুমি ঘাত সমান করো নাই। এখানে ট্যানকে ভাঙলে সাইন বাই কজ লেখা যায়, ভালো কথা, কিন্তু এখানে ঘাত আছে 2, তার মানে এর মটকাতেও 2, এর মটকাতেও 2 দেওয়া লাগবে। ঘাত সমান করা লাগবে, না করলে কিন্তু হবে না, সব জায়গায় ঘাত সমান হওয়া লাগবে। আমি যদি লিখি কট কিউব থিটা, আচ্ছা কটকে ভাঙলে কি কি পাওয়া যায় বলো তো, কস থিটা, কস উপরে কস নিচে কি বলো তো সাইন থিটা। কটকে ভাঙলে কস বাই সাইন। কোন যেটা ব্যবহার হবে সব জায়গায় ওই কোণই ব্যবহার করা লাগবে। কোন যেহেতু এখানে থিটা ব্যবহার হয়েছে এগুলোতে ব্যবহার হবে থিটা। এবার ঘাত সমান হওয়া লাগবে, ঘাত 3টা, এখানেও 3, এখানেও 3 দেওয়া লাগবে। এটা হলো তার নিয়ম। তার মানে ত্রিকোণমিতিতে সবসময় ঘাত মানে পাখি, ঘাতগুলোকে আমরা কল্পনা করতে পারি পাখির লগে, পাখি সমান হওয়া লাগবে। তার মানে সাইন স্কোয়ারের পরিবর্তে 1 বাই কোসেক স্কোয়ার
আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 1/sec² পরিবর্তে কী লেখা যায় বলো তো? ভাই ভাই সূত্রে কী লেখা যায়? একের নিচে থাকলে মনে করবা ভাই ভাই সূত্র হবে, একের নিচে থাকলে ভাই ভাই সূত্র হবেই। আচ্ছা, শেখ আছে একের নিচে, তার মানে বোঝাচ্ছে শেখ হলো ঘাটটেরা, তাহলে শেখের ভাইকে বলো তো? শেখের ভাই হলো কস, কস হবে সোজা সরল, এই যে কস লিখেছে সোজা সরল, মুক্ত, মুক্ত, কারণ এই যেহেতু ঘাটটেরা তার মানে বাকি ভাইটা হবে সোজা সরল মুক্ত, মুক্ত। কিন্তু পাখি সমান করেছে, এখানে পাখি 2, তাই এখানে পাখি আমি দিয়েছি 2, তার মানে 1/sec² পরিবর্তে কী লেখা যায় বলো তো? cos² থিটা লেখা যায়। 1/cot³ থিটার পরিবর্তে কী লেখা যায় বলো তো? একের নিচে থাকলে ভাই ভাই সূত্র, কটের ভাইকে বলো তো ট্যান, এ একের নিচে আছে মানে এ হলো ঘাটটেরা, তার ভাই ট্যান হবে কি বলো তো? সোজা সরল মুক্ত, তার মানে ট্যান এখানে সোজা সরল মুক্তই আছে, কিন্তু ঘাত সমান হওয়া লাগবে এখানে 3, তাই এখানেও দেওয়া লাগবে 3। আশা করা যায় তোমাদের কোনো প্রবলেম হবে না। tan² ভাঙলে sin² বাই cos², cot² ভাঙলে cos² বাই sin², আশা করা যায় এটাতে কোনো প্রবলেম নাই। অস্ত্র 3 আমরা কি কি শিখলাম? ভাঙা গড়ার সূত্র শিখলাম, ট্যানকে ভাঙলে sin বাই cos, কটকে ভাঙলে cos বাই sin, আবার গড়লে এটা ফেরত পাওয়া যায়। আবার আমরা ঘাত সমান এই কনসেপ্টটা আমরা শিখলাম অস্ত্র 3-এ। তার মানে আমরা অস্ত্র 1-এ শিখলাম ছন্দ থেকে অনুপাত, অস্ত্র দিয়ে ভাই ভাই সূত্র, এবং অস্ত্র 3-এ ভাঙা গড়া এবং ঘাত সমান বিষয়গুলো বুঝলাম। এবার আমরা অস্ত্র 4-এ যাব। অস্ত্র 4, চলো অস্ত্র 4টা আমরা একটু শিখে ফেলি। অস্ত্র 4-এ আমরা যেটা নিয়ে আলোচনা করেছি যে 3টা সূত্র নিয়ে আলোচনা করেছি, 3টা সূত্র নিয়ে আলোচনা করেছি আমরা অস্ত্র 4-এ। অস্ত্র 4টা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বোঝা লাগবে। 3টা ছন্দ আছে এখানে, তো 3টা ছন্দ এখানে অস্ত্র 4কে বলা হচ্ছে, অস্ত্র 4কে বলা হচ্ছে একের বর্গসূত্র, একের বর্গসূত্র। আচ্ছা, কেন একের বর্গসূত্র বলা হচ্ছে খেয়াল করে দেখো, প্রত্যেকটাতে 1 আছে এবং প্রত্যেকটার মাথায় বর্গ বর্গ আছে। এখানে দেখো sec² থিটা মাইনাস tan² থিটা সমান সমান 1, তার মানে 1 আছে, এবং এখানে কি আছে বলো তো? স্কোয়ার আছে, বর্গ আছে। আবার cosec² থিটা মাইনাস cot² থিটা ইকুয়াল টু 1, তার মানে এটার উত্তরও 1 এবং এখানেও মাথায় বর্গ বর্গ আছে, তাই এখানে বলছি একের বর্গসূত্র। আরেকটা আছে sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু 1, তার মানে এখানেও 1 আছে এবং মাথায় বর্গ বর্গ আছে। এই কারণে সূত্রগুলোকে আমরা বলছি একের বর্গসূত্র। একের বর্গ আছে তাই বর্গসূত্র, 1 আছে বর্গ আছে তাই একের বর্গসূত্র আমরা বলছি। এখন এই একের বর্গসূত্রগুলো মনে রাখা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এই একের বর্গসূত্রের জ্যামিতিক ব্যাখ্যা কীভাবে সূত্রগুলো আসছে আমরা পরবর্তীতে যখন আমরা টাইপ ভিত্তিক অঙ্ক শুরু করব তখন আমরা এগুলো শিখাই ফেলবো। তো প্রথমে আমরা একটু ছন্দ দিয়ে মনে রাখার, গল্প দিয়ে মনে রাখার চেষ্টা করব। সূত্রগুলো প্রথমে আমাদের একটু গল্প দিয়ে মনে রাখার চেষ্টা করতে হবে, ওকে? তো আশা করা যায় আমি যে এখন যে গল্পটা বলবো এই গল্পটা যদি একটু মনোযোগ দিয়ে শুনো তো এই সূত্রগুলো তোমাদের মনে থেকে যাওয়ার কথা, কারো ভোলার কথা নয়, ঠিক আছে? তো গল্পটা একটু মন দিয়ে শুনবা, আমি কি গল্পটা বলছি। বিশাল এক রাজ্য ছিল, এই বিশাল রাজ্যটা একটাই রাজা সামাল দেয়, পুরা রাজ্যটা পরিচালনা করেন একজন রাজা। তো রাজা খুব প্রতাপশালী ছিলেন, খুব সাহসী রাজা ছিলেন, খুব বিখ্যাত বড় রাজা ছিলেন। তো এই রাজা হঠাৎ তোমার অসুস্থতার কারণে একদিন মারা গেল। এর আশেপাশে ছোট ছোট রাজ্য আছে, ছোট রাজ্যের রাজাগুলো ছোট, তারা কি বড় রাজ্যের রাজাকে পেরে উঠবে না। তো হঠাৎ করে একদিন, যেহেতু কোনো সময় ছোট রাজ্যের রাজাগুলো এই বড় রাজ্যের রাজার লগে কোনো কিছুতে পেরে ওঠে না, কোনো যুদ্ধে কখনো জিততে পারে নাই, বড় রাজা কখনো হারে নাই। তাই বড় রাজা হঠাৎ অসুস্থতার কারণে, তার বয়স হয়ে যাওয়ার কারণে তিনি মারা গেলেন। এখন এই বিশাল রাজ্যে, এত বড় রাজ্য, তিনি মারা গেলেন। এই রাজ্যের রাজত্বটা কে বুঝে নেবেন? দুইজন। ওই রাজার 2টা পুত্র ছিল। একটা পুত্রের নাম হলো শেখ সাহেব, আর একটা পুত্রের নাম হলো কোশেক সাহেব। তার মানে বলো তো রাজার ছেলে কয়টা? 2টা, একটা হলো শেখ সাহেব আর একটা হলো কোশেক সাহেব। এখন কি করলো, রাজা যেহেতু মারা গেছে এই পুরা রাজ্যটা সমান 2 ভাগে ভাগ করে নিল। সমান 2 ভাগে ভাগ করে ওরা 2 ভাই মিলে ঠিক করে ফেললো যে একদিক সামাল দিবে কোশেক সাহেব, একদিক সামাল দিবে শেখ সাহেব এবং আরেক দিক সামাল দিবে কোশেক সাহেব। ঠিক করে নিল যে 2 ভাই মিলে রাজত্বটা অর্ধেক করে কি করবে বলো তো? রাজত্ব করবে। একদিক দেখভালো করবে কে? শেখ সাহেব, আরেকদিন তার আরেকটা ছোট পুত্র কে বলো তো? কোশেক সাহেব। এরা 2জন মিলে দেখভালো করবে, ওকে? এভাবে ওরা 2জন মিলে রাজত্ব ভাগ করে রাজত্ব পরিচালনা করছে। এখন কি হইলো যে তার পাশে যে ছোট্ট রাজ্যের রাজাগুলো আছে
তারা এত হিংসায় মরে যাচ্ছে। তাদের কাছে খবর আসছে যে বড় রাজা মারা গেছে এবং তাদের 2 পুত্র নাকি রাজত্ব দায়ভার নিয়েছে, ক্ষমতা গ্রহণ করেছে 2 পুত্র। এই কারণে তারা কি করলে, একটা গোয়েন্দা পাঠালো। এই ছোট্ট রাজা কি করলো, একটা গোয়েন্দা পাঠাইতে চাইলো। যে গোয়েন্দাটার মূল উদ্দেশ্য ছিল যে তার পুত্রগুলো কিভাবে রাজ্যটাকে পরিচালনা করছে সেটা একটু দেখবে এবং কিভাবে ষড়যন্ত্র করা যায় সেই পরিকল্পনা ঠিক করে নিয়ে আসবে। দেখে শুনে, প্রত্যক্ষভাবে দেখে শুনে পরিকল্পনা ঠিক করে নিয়ে আসবে। তো গোয়েন্দাটা ভিক্ষুক বেশে এই রাজত্বে গেল, ভিক্ষুক বেশে তারপরে রাজপ্রাসাদে গিয়ে যে নিরাপত্তা প্রহরী আছে তাদের সামনে ভিক্ষুক বেশে ভিক্ষা চাইলো যে আমাকে কিছু ভিক্ষা দেন। তখন প্রহরী বলল যে তুমি ভিক্ষা নিতে আসছো, তোমার ভিক্ষা দিব একটু পরে, ঠিক আছে, তুমি দাঁড়াও, নিয়ে আসছি। তারপরে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে আসলো ভিক্ষুকের জন্য, ভিক্ষুককে দিল। তারপরে ভিক্ষুক জিজ্ঞেস করলো যে আচ্ছা ভাই, এত বড় রাজ্য, রাজা নাকি মারা গেছে, তাহলে চালায় কে? মানে উনি ভিতরের খবর জানার জন্য ওই নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞেস করলো যে চালায় কে। তো নিরাপত্তা প্রহরী বলল রাজার 2 পুত্র, সম্মানিত শেখ সাহেব এবং আরেকজন কোশেক সাহেব, 2 জন মিলে আমাদের রাজত্ব চালায়। তখন উনি ধারণা নিতে চাইলো যে শেখ সাহেব, এই যে শেখ সাহেব বলল, শেখ সাহেব, উনি বলতে চাইলো যে শেখ সাহেব লোকটা আসলে কীরকম। তখন নিরাপত্তা প্রহরী বলল যে শেখ সাহেব হলো ট্যারা প্রকৃতির লোক। কেমন? ট্যারা। শেখ সাহেব কেমন প্রকৃতির লোক বলো তো? ট্যারা। শেখ সাহেব অনেকে থাকে না যে ব্যক্তিগত মেজাজি, অনেকে ট্যারা মানে বলে না যে লোকটা খুব ট্যারা প্রকৃতির লোক রে, মানে উল্টাপাল্টা বুঝে আর কি, ওই রকম। শেখ সাহেব অনেক ট্যারা প্রকৃতির লোক। শেখ সাহেব কীরকম? ট্যারা। মনে রাখবা, শেখ সাহেব কীরকম ছিল বলো তো? ট্যারা। ট্যারা, ভালো কথা। তারপরে বলল কোশেক সাহেব কেমন ভাই? তখন ও নিরাপত্তা প্রহরী বলল যে কোশেক সাহেব কড়া। কোশেক সাহেব কেমন প্রকৃতির লোক বলো তো? কড়া, মানে কড়া মেজাজি লোক। এই 2টা শুনে ওই ভিক্ষুকের গেল মন মেজাজ খারাপ হয়ে। তখন ভিক্ষুক তাচ্ছিল্য সুরে বলল আরে রাখেন ট্যারা আর করা, এগুলো কত দেখলাম, এগুলো কত ট্যারা করা দেখলাম জীবনে, রাখেন এগুলো ট্যারা করা। এই কথা যেমনি বলেছে ভিক্ষুক, নিরাপত্তা প্রহরীর মেজাজ গরম হয়ে গেছে। ওই নিরাপত্তা প্রহরীর নাম ছিল শাহিন। নিরাপত্তা প্রহরীর নাম কি ছিল বলো তো? কারাগার নিরাপত্তা প্রহরীর নাম ছিল শাহিন। তো শাহিনের মন মেজাজ গরম হয়ে গেছে। শাহিনের কথা হলো আমার রাজত্বে এসে, আমাদের রাজত্বে এসে আমার রাজাকে তাচ্ছল্য করস, তোর সাহস কত বড়। তখন শাহিন কি করেছে, আচ্ছা নিরাপত্তা প্রহরী ওই গোয়েন্দাটার নাম হলো শাহিন, ঠিক আছে, যে গোয়েন্দাটা তুচ্ছ তাচ্ছিল্য করলো না যে আরে রাখেন কত ট্যারা কত করা দেখলাম, ওই গোয়েন্দাটার নাম হলো শাহিন। তো নিরাপত্তা প্রহরী কী করলো, এই গোয়েন্দাটার এই তাচ্ছিল্য শুনে কোষ একটা চর খেলো। তার মানে কি বলতো, শাহিন কোষে কী দিল বলতো? চর খেলো। শাহিন কোষে কী খেলো বলতো? চর খেলো। শাহিন কোষে কিন্তু চর খেয়েছে। শাহিন হলো গোয়েন্দাটার নাম, নিরাপত্তা প্রহরীর নাম না। শাহিন ধরবা গোয়েন্দাটার নাম, ওই গোয়েন্দাটা ভিক্ষুক বেশে যে গোয়েন্দাটা আছে, ওকে। তার মানে দেখো শেখ সাহেব কীরকম ছিল? ট্যারা। আর কোশেক সাহেব কীরকম ছিল বলো তো? কড়া। আর চর খেয়েছে কে? চর খেয়েছে কে বলো তো? শাহিন। শাহিন কোষে চর খেয়েছে, একদম গালে চর খেয়েছে। কী কারণে চর খেয়েছে? কারণ শাহিন তুচ্ছ তাচ্ছিল্য করেছিল কাকে? তার রাজাকে। এই শেখ মানে মনে রাখবা, তার মানে একের বর্গসূত্র মানে 3টা ছন্দকে মনে রাখবে। একটা হলো শেখ সাহেব ট্যারা, কোশেক সাহেব কড়া। আর এটা শুনে যখন তুচ্ছ তাচ্ছিল্য কে করেছিল? ওই গোয়েন্দা, ভিক্ষুক বেশে গোয়েন্দা শাহিন যখন তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, তখন শাহিন একটা কোষে চর খেয়ে ফেলেছে। তার মানে শাহিন কোষে কী খেলো বলো তো? চর খেলো, ওকে। এখন প্রশ্ন হলো শেখ সাহেব ট্যারা মানে কি? শেখ সাহেব মানে হলো শেখ স্কোয়ার থিটা, আর ট্যারা মানে হলো ট্যান স্কোয়ার থিটা, আর মাঝখানে একটা বিয়োগ দেবে, এটার মান হলো 1। 3 ছন্দের মানই 1। শেখ সাহেব ট্যারা এটার মানে 1, কোশেক সাহেব কড়া এটার মানে 1, শাহিন কোষে চর খেলো এটার মানে 1। একটা কথা মনে রাখবে, একের বর্গসূত্র মানে 3টা ছন্দের মানই হলো 1। তার মানে শেখ সাহেব ট্যারা মানে মনে রাখবো শেখ স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর কোশেক সাহেব কড়া, কোশেক সাহেব মানে কি? কোশেক স্কোয়ার থিটা মাইনাস কড়া মানে কি? কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত লিখবো? 1। এখানে কিন্তু মাইনাস হবে, মাইনাস দিতে হবে। শেখ সাহেব ট্যারা মানে কি? শেখ সাহেব ট্যারা মানে শেখ স্কোয়ার থিটা, ট্যারা মানে ট্যান স্কোয়ার থিটা, শেখ স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কোশেক সাহেব কড়া, কোশেক মানে কোশেক স্কোয়ার থিটা মাইনাস কড়া মানে কতে কড়া কতে কট, কট স্কোয়ার থিটা, কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর শাহিন কোষে চর খেলো, শাহিন মানে হলো সাইন স্কোয়ার থিটা, আর কতে কোষে কতে কস, কস স্কোয়ার থিটা,
এটার মানে 1, তার মানে সাহিন কোষে চড় খেলো পার্টটা বাদ, এই সাহিন মানে লিখবা সাইন স্কোয়ার থিটা, সাহিন মানে সাইন স্কোয়ার থিটা, আর কতে কোষে মানে কস স্কোয়ার থিটা, এটার মানে 1। সাহিন কোষে চড় খেলো মানে কি, সাহিন কোষে মানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কিন্তু এখানে বিয়োগ হবে না, এখানে হবে যোগ। এটা এইভাবে মনে রাখবো যে সাহিন যে কোষে চড় খাইলো না, মনে রাখবো উচিত কাজ হয়েছে, একদম ঠিক কাজ হয়েছে, আর ঠিক কাজের জন্য আমরা দেবো প্লাস, কারণ ও রাজাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, কত বড় সাহস শাহিনার, তাই না? তার মানে শাহিন কোষে যে চড় খেলো, তার মানে এটাকে আমরা মনে রাখবো এভাবে যে ও যে চড় খেয়েছে, কাজটা একদম উচিত কাজ হয়েছে, একদম ঠিক কাজ হয়েছে, এই কারণে ঠিক কাজের জন্য আমরা ধরবো প্লাস। ঠিক আছে, একটু বোঝার জন্য এটা মুখস্থ করবো, এখানে প্লাস কী কারণে কীভাবে এগুলো আমরা পরে, এগুলো আমরা প্রতিপাদন শেখাবো টাইপ ভিত্তিক অঙ্কের মাঝে। ওকে, তার মানে আপাতত মনে রাখবো শেখ সাহেব তারা মানে এখানে বিয়োগ, কোশেক সাহেব করে মানে এখানে বিয়োগ, কিন্তু সাইন কোষে চড় খেলো উচিত কাজের জন্য কী হবে বলো তো, যোগ। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী বলো তো, 1। আশা করা যায় এটা তোমরা পারবা। এরপরে দেখো এখানে আমরা শেখ সাহেব তারা মানে কি বলো তো, সেক স্কোয়ার থিটা মানে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ছন্দ থেকে এটা লিখতে পারবা না? তারপরে কি লেখা যায়, এই দুইটা লাইন অটোমেটিক্যালি লেখা যায়, এগুলো তোমরা লিখতে পারবা। এই যে মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আমরা যদি মাইনাসকে লাথি মারি, তাহলে মাইনাস লাথি খেলে এপারে কী হয়ে যায় বলো তো, প্লাস হয়ে যায়। তার মানে মাইনাস ট্যান স্কোয়ার থিটা এপারে লাথি খেয়ে 1-এর পারে গিয়ে কী হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে গেলো, প্লাস ট্যান স্কোয়ার হয়ে গেলো। তার মানে সেক স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যায় বলো তো, 1 প্লাস ট্যান স্কোয়ার লেখা যায়। তার মানে ট্যানকে লাথি মেরে এপারে নিয়ে আসলাম, এরপর থেকে আবার লাথি মারবো আরেকটা 1কে, এই প্লাস 1কে যদি লাথি মারি তাহলে এপারে -1 হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার থিটা এ প্লাস 1কে লাথি মারলে -1 সমান এপারে কে থাকলো বলো তো, ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে এখান আর এখান থেকে এখান, দুইবার লাথিগুলো একটু মনে রাখবা, ক্রমগুলো মনে রাখবা, এগুলো মুখস্থ রাখার দরকার নেই, খালি এই লাইনটা মনে রাখবা। একবার লাথি মারবো ওপারে চলে গেল ট্যান স্কোয়ার থিটা, এরপর 1কে লাথি মারবো 1 যোগ এপারে বিয়োগ হয়ে গেল, ট্যান স্কোয়ারকে লাথি মারবো মাইনাসটা এপারে কী হয়ে গেলো বলতো, প্লাস হয়ে গেল। এরপর এপার থেকে ট্যান তো একবার লাথি খেয়েছে, ট্যান এবার নিজে লাথি দিব, 1কে লাথি মারবো 1 আছে প্লাস এপারে কী হয়ে যাবে বলো তো, মাইনাস। এরপরের দুটা লাইন মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট এখান থেকে এখান থেকে এখান, শেষ সাইড প্যারা থেকে লাইনটা লিখবা, লিখার পরে একবার ট্যানকে লাথি মারলে এইটা প্লাস হয়ে গেল, আর ট্যানটা একবার লাথি খেয়েছে নিজে দ্বারা লাথি মারবে 1কে লাথি মারলে 1 এপারে মাইনাস হয়ে গেল। তার মানে সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু কী লেখা যায় বলো তো, ট্যান স্কোয়ার থিটা লেখা যায়। এটুকু একটু মনে রাখবো। ওকে, এবার আমরা যাই কোশেক সাহেব করা, কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার মাইনাস কট স্কোয়ার থিটা, এই মাইনাসটাকে যদি আমরা লাথি মারি তাহলে এপারে 1-এর পাশে এসে কী হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। এবার কট স্কোয়ার থিটা যেহেতু একবার লাথি খেয়েছে, এবার ও নিজে লাথি দিবে 1কে যদি লাথি মারে 1 আছে প্লাস এপারে কী হয়ে গেল বলো তো, মাইনাস। তার মানে কোশেক স্কোয়ার থিটা -1 সমান কট স্কোয়ার থিটা। তার মানে কোশেক স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 প্লাস কট স্কোয়ার থিটা, আবার 1 মাইনাস কোশেক স্কোয়ার থিটা -1-এর পরিবর্তে লেখা যায় কট স্কোয়ার থিটা। এই দুইটা লাইন মনে রাখার দরকার নাই, আপাতত কোশেক সাহেব করা থেকে এই লাইন থেকে দুইবার লাথি। প্রথমবার লাথিতে আমরা কি করব, প্রথমবার লাথিতে মাইনাস কট স্কোয়ার থিটাটা উপরে কী হয়ে যাবে বলো তো, প্লাস কট স্কোয়ার থিটা হয়ে গেল। আর এই প্লাস কট স্কোয়ার থিটা কী হবে বলো তো, এই প্লাস কট স্কোয়ার থিটা এপারে লাথিকে কী হয়ে যাবে বলো তো, মাইনাস কট। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো যে কোশেক সাহেব করা একবার এটা লাথি মাইনাস কট স্কোয়ার থিটা মাইনাসটা এপারে 1-এর পাশে গিয়ে প্লাস হয়ে গেল, আর ওর তো নিজে একবার লাথি খেয়েছে আরেকবার লাথি দিবে, এবার 1কে লাথি মারলে 1 আছে প্লাস এপারে মাইনাস হয়ে গেল। দুইটা লাইন মনে রাখবা, কোশেক স্কোয়ারের পরিবর্তে এটা লেখা যায় আর এটার পরিবর্তে এটা লেখা যায়। ওকে, আর সাইন কোষে চড় খেলে যে উচিত কাজটা হলো, সাইন মানে সাইন স্কোয়ার থিটা, কোষে মানে কস স্কোয়ার থিটা, আর উচিত কাজ মানে দিব প্লাস সমান কী লিখবো বলো তো, 1 লিখতে পারবো। এবার এটার জন্য বাকি দুটো লাইন কি মনে রাখবো, সাইনকে যদি স্থির রাখি, কসকে যদি লাথি মারি তাহলে কসকে লাথি মারলে কী হয় বলো তো, কসকে লাথি মারলে হয় 1 মাইনাস কী হবে বলো তো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কসকে যদি আমি রাখি আর সাইনকে যদি লাথি মারি তাহলে সাইন আছে প্লাস এপারে কী হয়ে যাবে বলো তো, মাইনাস। তার মানে সাইন স্কোয়ারের পরিবর্তে কী লেখা যায়, 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায়। আবার কসকে যদি রেখে সাইনকে যদি লাথি মেরে দিই তাহলে সাইন আছে প্লাস এপারে হয়ে যাবে -1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ারের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আপাতত মনে রাখবে এগুলো, একবার ভাজা করে মনে রাখতে হবে এগুলো, একটার পর একটা কোনটা কার পরিবর্তে লেখা যায় এটা মনে রাখবে। এবং এগুলো একটু আমরা চর্চা করে ফেলি, এগুলো আমরা এখন একটু চর্চা করে ফেলবো। ওকে, আশা করা যায় তোমরা পারবা। চলো একের বর্গসূত্রগুলো আমরা ছন্দ দিয়ে একটু চর্চা করে ফেলি, একের বর্গসূত্রগুলো। ধরো তোমার কোথায় লেখা আছে 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটার পরিবর্তে কী লেখা যাবে? কোথাও তুমি যদি এক এবং বর্গ দেখতে পাও তার মানে বুঝতে হবে এখানে একের বর্গসূত্র ব্যবহার হবে। এক আছে বর্গ আছে, এক আছে বর্গ আছে, তার মানে এখানে একের বর্গসূত্র ব্যবহার হবে। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কী লেখা যাবে? আচ্ছা, সাইন মানে কি বলো তো? সাইন মানে হলো সাহিন, ওই যে সাহিন মানে ওই যে
ভিক্ষুক বেশে আসা শাহিন, শাহিন কি হয়েছিল বলো তো? কোষে চড় খেয়েছিল, তার মানে এটার উত্তর হবে কোষে, কোষে চড় খেলো, কোষে মানে এটার উত্তর হবে কস স্কোয়ার, আর বাড়ির মান আছে এ, তাই এ দিতে হবে। তার মানে এটার উত্তর হবে 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কী লিখতে পারবো? কস স্কোয়ার এ লিখতে পারবো। কোথাও যদি এরকম থাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এক এবং বর্গ থাকলে এই একের বর্গসূত্র ব্যবহার হবে, নিশ্চয়ই 3 ছন্দের একটা হবে। এটা কোন ছন্দ হবে? কস মানে হলো কোষে, এবার বলো কস মানে হলো কোষে, কোষে চড় খায় কে? কোষে কে চড় খেয়েছে? শাহিন, শাহিন মানে উত্তর হবে সাইন স্কোয়ার, কোন ব্যবহার হচ্ছে থিটা, এটার উত্তর হবে সাইন স্কোয়ার থিটা। এবার তোমার যদি এইরকম থাকে যে 1 প্লাস, কোথাও ব্যবহার হলো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটার পরিবর্তে কী ব্যবহার হবে, কী লেখা যাবে? তুমি ছন্দ দিয়ে লিখতে পারবা। তুমি দেখো এক এবং বর্গ আছে, তার মানে এখানে একের বর্গসূত্র ব্যবহার হবে। তোমার যদি সূত্র মুখস্থ থাকে তাহলে সূত্র থেকে মারবা, না পারলে ছন্দ থেকে মারবা। এক এবং বর্গ থাকলে মনে রাখতে হবে একের বর্গসূত্র, 3 ছন্দের যে কোনো একটা ব্যবহার হবে। তাহলে এই যে টিতে ট্যান আর টিতে কি বলো তো? ট্যারা। এখন তুমি বলো ট্যান মানে ট্যারা বোঝায়, ট্যান মানে কি বোঝায় বলো তো? ট্যারা। এখন বলো তো ট্যারা কে? ট্যারা কোন ভাইটা ছিল? কোন রাজাটা ট্যারা ছিল? শেখ সাহেব ট্যারা ছিল। শেখ সাহেব কি ছিল বলো তো? ট্যারা ছিল। ওই যে এমনি এমনি একটু মনে রাখবে, শেখ সাহেব ট্যারা। তার মানে শেখ সাহেব যদি ট্যারা থাকতো, তার মানে এটার উত্তর হবে শেখ সাহেব, ট্যারা হলো শেখ সাহেব, তাই উত্তর হবে শেখ স্কোয়ার, কোণের নাম হবে থিটা। ওকে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ারের পরিবর্তে ব্যবহার হবে শেখ স্কোয়ার থিটা। যদি এরকম থাকে শেখ স্কোয়ার এ মাইনাস 1, এটার পরিবর্তে কী হবে? দেখো এক এবং বর্গ আছে, মানে একের বর্গসূত্র ব্যবহার হবে, 3 ছন্দের একটা ব্যবহার হবে। এখানে ব্যবহার হচ্ছে শেখ, শেখ মানে বোঝায় শেখ সাহেব। আচ্ছা বলো তো শেখ সাহেব কি? শেখ সাহেবের উত্তর হলো ট্যারা, শেখ সাহেব দেখতে ছিল ট্যারা, ট্যারা মানে উত্তর হবে ট্যান স্কোয়ার, পাখির কোন কি ব্যবহার হবে বলো তো? এ, তার মানে শেখ স্কোয়ার এ মাইনাস 1-এর জায়গায় ব্যবহার হবে ট্যান স্কোয়ার এ। কোথাও যদি এরকম দেখতে পাও যে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটার পরিবর্তে কি ব্যবহার হবে বলো? এক আছে এবং বর্গ আছে, 3 ছন্দের যে কোনো একটা ব্যবহার হবে। তারা কট মানে কি? কট মানে কি বোঝায়? কট মানে কড়া বোঝায়। কট মানে কি বলো তো? কড়া। তো কে কড়া ছিল বলো তো? 2 ভাইয়ের ভিতরে কে কড়া ছিল? কোশেক সাহেব কড়া ছিল, দ্বিতীয় ভাই কোশেক সাহেব কড়া, তাই এটার উত্তর হবে কোশেক, কোশেক স্কোয়ার, কোনটা হবে কি বলো তো? থিটা। এক এবং বর্গ থাকলে বুঝতে হবে 3 ছন্দ ব্যবহার করতে হবে। কোনটা একটু বের করার চেষ্টা করবে। এখানে ব্যবহার হয়েছে কট মানে কড়া, তাহলে কড়া কে? কড়া হলো কোশেক সাহেব, উত্তর হবে কোশেক সাহেব। এখানে দেখতে হবে শেখ, শেখ সাহেব কি বলো তো? ট্যারা, উত্তর হবে ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার। আবার এখানে ব্যবহার হচ্ছে ট্যান, ট্যান মানে কি বলতো? ট্যারা, ট্যারা কে? ট্যারা হলো শেখ সাহেব, উত্তর হবে শেখ। আবার এখানে ব্যবহার হচ্ছে কস, কস মানে কোষে চড় খেয়েছে, কোষে চড় খেয়েছে কে? শাহিন, তা উত্তর হবে সাইন স্কোয়ার। এভাবে তোমরা একটু চর্চা করবা, প্র্যাকটিস করবা বিষয়গুলো, আশা করা যায় তোমরা পারবা। নাহলে এই সূত্রগুলো লিখে লিখে মুখস্থ করে ফেলবা। ওকে, লিখে লিখে মুখস্থ করে ফেলবা। ওকে, আশা করা যায় কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। আশা করা যায় আগের পৃষ্ঠায় কারো প্রবলেম থাকার কথা নাই। এবার আমরা একটু পেজ 4 সম্পর্কে একটু দেখব। পেজ 4-এ অস্ত্র 5 নিয়ে আমরা একটু আলোচনা করব। অস্ত্র 5টা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। অস্ত্র 5 হলো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, সমকোণী ত্রিভুজ এটা তো আমরা দেখেছি যে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এটা হলো সমকোণের প্রতীক। এরকম এই যে খাড়া, তারপরে খাড়া, এরকম কোনো গোড়ায় যদি দাগ দেখতে পাও, এরকম একটা কোণের গোড়ায় যদি এরকম দাগ দেখতে পাও, বুঝতে হবে এটা হলো লম্বের প্রতীক। এটা মানে বোঝায় এক সমকোণ, মানে 90 ডিগ্রি। এটা মানে বোঝায় এক সমকোণ, ঠিক আছে। আর যে ত্রিভুজ একটি কোণ এক সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কোণ যদি আমরা এটা ধরি থিটা, তার মানে আমি বুঝতে পারছি এটা হলো আমার অতিভুজ, এটা হলো আমার ভূমি, আর এইটা হলো আমার কি বলতো? লম্ব। এখন প্রবলেমটা হলো সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজ, ভূমি এবং লম্ব 3 বাহুর মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা দেখিয়েছেন পিথাগোরাস সাহেব, ঠিক আছে। এই কারণে এটাকে আমরা বলবো পিথাগোরাসের উপপাদ্য। ক্লাস 8-এ তোমরা হয়তো বা পিথাগোরাসের উপপাদ্য পড়ে আসছো, কোনো প্রবলেম নাই। না পড়ে আসলে জাস্ট একটা কনসেপ্ট একটু মনে রাখবা যে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই কি পাই? পিথাগোরাস সাহেব এই 3 বাহুর মধ্যে যে সম্পর্কটা বলতে চাচ্ছেন যে অতিভুজের বর্গ মানে অতিভুজ স্কয়ার, অতিভুজের বর্গ সমান সমান কার? অতিভুজের বর্গ কার সমান? পিথাগোরাস সাহেব বলতে চাচ্ছেন যে লম্বের বর্গ আর ভূমির বর্গের যোগফলের সমান। তাহলে অতিভুজের বর্গ সমান সমান কার সমান? লম্বের বর্গ। এই লম্বের বর্গ লম্ব স্কয়ার প্লাস এই ভূমি স্কয়ার, ভূমির বর্গের যোগফল মানে মাঝখানে যোগ করেছি, মানে অতিভুজের বর্গ তার সমান এই লম্বের বর্গ আর ভূমির বর্গের যোগফলের সমান। এটা পিথাগোরাস সাহেব সম্পর্কটা দিতে চেয়েছেন যে সমকোণী ত্রিভুজের মধ্যে এই সম্পর্কটাই ফলো করে। তার মানে এটা একটু আমি দেখাই, একটা সমকোণী ত্রিভুজে এটা মনে করে 5, এটা 4, এটা 3।
উনি বলতে চাচ্ছে যে অতিভুজের বর্গ, অতিভুজ স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজ স্কয়ার। বলো তো এখানে অতিভুজ স্কয়ার কত? 5 উপর স্কয়ার, 5 5 কত বলো তো? 25। স্কয়ার মানে বোঝায় যে নিচেরটা 2 বার গুণ। ক্যালকুলেটারে তোমরা যারা না পারবা স্কয়ার দিতে পারো, ক্যালকুলেটারে 5 উপর স্কয়ার দিবা, দেখবা 25। আর যদি নর্মালি বুঝতে চাও স্কয়ার মানে হলো এই নিচেরটা 2 বার গুণ, 5 5 25। তাহলে অতিভুজ স্কয়ার এখানে কত আসছে বলো তো? 25। বলতে চাচ্ছে অতিভুজ স্কয়ারের মান কার? লম্ব স্কয়ার যোগ কি বলো তো? ভূমি স্কয়ার। এটার সমান হবে বলো তো? লম্বের মান কত? লম্বের মান হলো 3, 3 উপর স্কয়ার যোগ ভূমির মান কত? 4, 4 উপর স্কয়ার। চলো দেখি তো, 3 উপর স্কয়ার দিলে 3 3 কত? 9, আর 4 উপর স্কয়ার দিলে 4 4 কত? 16, আর 9 আর 16 দিলে 25। এই যে দেখো অতিভুজ স্কয়ারের মানও 25, আর লম্ব স্কয়ার ভূমি স্কয়ারের মানও কত বলো তো? 25। সমান হয়ে যায় নাই? সমান হয়ে গেছে। তার মানে এটা হলো সমকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য, যে অতিভুজ স্কয়ার কার সমান হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সমান। এটা মনে রাখবা। তো অতিভুজ স্কয়ার সমান সমান কি বলো তো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটার সমান হয়। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। আমি যদি এই চিত্রে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতাম, যে এ বি সি, বলো তো এখানে অতিভুজের নাম কি? এ বি। অতিভুজ স্কয়ার সমান সমান লম্বের নাম কি? লম্বের নাম হলো এসি। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমির নাম কি বলো তো? বিসি। অ্যাপ্লাই করলে আমার এরকম হয়ে যায়। এই সমকোণী ত্রিভুজে যদি পিথাগোরাসের উপপাদ্য আমি যদি অ্যাপ্লাই করি, তার মানে মূলটা অ্যাপ্লাই করি, তার মানে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে হলো এ বি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্বের নাম কি? এসি, এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমির নাম কি বলো তো? বিসি, বিসি স্কয়ার। এইটুকু আমরা লিখতে পারবো। কিন্তু প্রবলেমটা হলো এখান থেকে আমরা একটা শর্টকাট উপায় একটা বের করব, আরও সোজা করে দেবো। তো অতিভুজের মান কত? অতিভুজের মান কত আমরা আগে থেকেই জানি যে সমকোণী ত্রিভুজের যদি মাথায় 2 থাকে, পাওয়ারের একটা কথা মনে রাখবো, সমীকরণে যদি পাওয়ার 2 থাকে, এই পাওয়ার 2কে যদি লাথি মারি, তাহলে 2 সবসময় লাথি খেয়ে রুট হয়ে যায়। আমরা এভাবে বলি বোঝার জন্য, এরকম যদি পাখি থাকে, 2 পাখি লাথি খেয়ে এরকম একটা রুটের মতো একটা কাওয়া হয়ে যায়, ঠিক আছে? তার মানে অতিভুজ ইকুয়াল টু কী লেখা যাবে বলো তো? রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লেখা যায়। তার মানে দেখো কনসেপ্টটা ভালো করে দেখো, অতিভুজের মান বের করার জন্য কি করব? রুট দিব, আর বর্গ মধ্যখানে কি ব্যবহার হয়েছে বলো? ভালো করে দেখো, বর্গ, এই যে বর্গ রুট, মধ্যখানে অতিভুজ বের করার জন্য মধ্যখানে কি ব্যবহার হয়েছে? যোগ। কোথা থেকে পেয়েছি? পিথাগোরাসের উপপাদ্য থেকে। এবার দেখো এটা আমরা একটু সাজিয়ে লিখতে পারি না, যে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার আগে লিখলাম, অতিভুজ স্কয়ার পরে লিখলাম। একটু সাজিয়ে আমরা লিখতে পারি, এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, কোনো প্রবলেম নাই। আমার দরকার মনে করো লম্বের মান, তাহলে লম্ব স্কয়ার রাখলাম, আর ভূমি স্কয়ার এপারে যে আছে যোগ, লাথি খেয়ে এপারে কী হয়ে গেল বলতো? বিয়োগ। অতিভুজ স্কয়ার বিয়োগ এই ভূমি স্কয়ার এপারে চলে গেল, ঠিক আছে? এরপর এই 2কে এবার লাথি মারবো, এই 2 পাওয়ার 2কে লাথি মারলে এই পাখিটা এপারে কী হয়ে যাবে? কাউয়া, মানে রুট হয়ে গেল, রুট ওভার অতিভুজ স্কয়ার মানে ভূমি স্কয়ার। মানে লম্বের মান বের করার জন্য একটা কনসেপ্ট দেখো, এখানেও রুট থাকছে, বর্গ থাকছে, কিন্তু লম্বের জন্য মাঝখানে কি থাকছে বলো তো? বিয়োগ। কিন্তু অতিভুজের জন্য মাঝখানে কি ছিল বলো তো? যোগ। কিন্তু লম্বের জন্য মাঝখানে কি আসছে বলো তো? বিয়োগ। আচ্ছা এবার চলো ভূমির মান তো দেখি চেক করে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কী লিখতে পারে? অতিভুজ স্কয়ার। মানে এটাকে আগে লিখলাম, এটাকে একটু পরে লিখলাম, কোনো প্রবলেম নাই। এবার আমার দরকার মনে করো ভূমির মান, তাহলে লাথি মারবো কাকে? লম্ব স্কয়ারকে। তাহলে অতিভুজ স্কয়ার আর লম্ব স্কয়ার আছে এপারে যোগ, এপারে কী হয়ে গেলো বলো তো? বিয়োগ। এবার তার মানে ভূমি স্কয়ার সমান সমান লিখতে পারবো অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। এবার ভূমি সমান সমান কি লিখতে পারবো? এই পাখির লাথি মারলে কাওয়া হয়ে গেল, এরকম হয়ে গেল। এই ভূমিতেও দেখো রুট থাকছে, বর্গ থাকছে, কিন্তু ভূমিতে থাকছে কি বলো তো? বিয়োগ। এখানে একটা কনসেপ্ট ব্যবহার করবো, মনে করে এগুলো তুমি কিচ্ছু বুঝলে না, কোনো প্রবলেম নাই। আমি এখন যেটা বুঝাবো এইটুকু বুঝলেই হবে। এগুলো তুমি যদি কিচ্ছু না বুঝো কোনো প্রবলেম নাই, আমি এখন যেটা বুঝাবো ওইটুক জাস্ট বুঝলেই হবে। চলো আমি যেটুক বুঝাইতে চাচ্ছি সেটুক হলো যে অতিভুজের জন্য রুট থাকছে, বর্গ থাকছে, কিন্তু মধ্যখানে ব্যবহার হচ্ছে যোগ। আর লম্বের জন্য কি ব্যবহার হচ্ছে? রুট বর্গ থাকছে, কিন্তু মধ্যখানে ব্যবহার হচ্ছে বিয়োগ। আর ভূমির জন্য রুট থাকছে, বর্গ থাকছে, মধ্যখানে ব্যবহার হচ্ছে বিয়োগ। তার মানে ভূমি আর লম্বের জন্য মধ্যখানে ব্যবহার হয় বিয়োগ, আর অতিভুজের জন্য মধ্যখানে ব্যবহার হয় যোগ। এই কনসেপ্টটা জাস্ট খালি মনে রাখো, এই কনসেপ্টটা জাস্ট মনে রাখলেই হবে যে অতিভুজ বা ভূমি লম্ব বের করার একটা ট্রিক হলে সুন্দর করে একটা রুট দিব, তারপরে দেখবা বড় মান থাকবে আগে, ছোট মান থাকবে পরে, বর্গ দিব, রুট দিব, বড় মানের উপর বর্গ, ছোট মানের উপর বর্গ, আর মাঝখানে যোগ দিব না বিয়োগ দিব। অতিভুজের মান বের করতে হলে সবসময় হবে যোগ, আর অতিভুজ না মানে তোমাকে যদি ভূমি লম্বের মান বের করতে বলে তাহলে মাঝখানে হবে বিয়োগ। এই কনসেপ্টটা খালি মনে রাখবা। রুট দিব, বড় মান আগে, ছোট মান পরে, বর্গ দিব, বড় মান আগে, ছোট মান পরে, বর্গ দিব, মাঝখানে যোগ না বিয়োগ, অতিভুজের জন্য যোগ এবং
যদি ভূমিলম্ব হয়, ভূমিলম্ব যদি হয় মানে অতিভুজ না মানে মই না, তার মানে হবে বিয়োগ, আর অতিভুজের জন্য যোগ। চলো এটা আমরা একটু দেখি। এখানে একটা প্রবলেম দিয়েছি আমরা, যে ত্রিভুজের নাম দিয়েছি ABC, এখানে অতিভুজের মান দেওয়া হচ্ছে 5, মনে করে ভূমির মান 4, এখানে লম্বের মান বের করতে বলেছে, AC এর মান কত। এটাই প্রবলেম, যে একটা সমকোণী ত্রিভুজের তোমাকে 2 বাহুর মান দিয়ে দিবে এবং একটা বাহুর মান দিবে না, তখন আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। একটা সমকোণী ত্রিভুজের 2 বাহুর মান দেওয়া থাকবে এবং আরেক বাহুর মান দেওয়া থাকবে না, এই অবস্থায় সর্বদা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব, সর্বদা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। চলো একটু দেখি পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে চলো এটা আমরা দেখি, ব্যবহার করে একটু দেখি। যে সমকোণী প্রথমে আগে লিখবো যে 2 বাহুর মান দেওয়া আছে, একটার মান 5, একটার মান 4, এ বাহুর মান কত। এ বাহুর মান বের করার জন্য প্রথমে লিখবো সমকোণী ত্রিভুজের নাম লিখবো, ত্রিভুজ ABCতে, তারপর এই কথাটা লিখবো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। এরপরে যে মানটা বের করতে বলেছে, কার মান বের করতে বলেছে, লম্বের নাম কি বলতো, AC সমান সমান কি লেখা যাবে, AC সমান সমান সুন্দর করে একটা দেবো রুট, কি দেবো বলো তো, রুট। এরপরে যে দুটার মান দেওয়া আছে তাদের নাম লিখবো। আচ্ছা বড় মান কোনটা, এইটা বড় না এইটা বড়, নিশ্চয়ই এইটা বড়, 5 বড়, তাহলে 5-এর নাম কি AB, তার মানে বড় মানের উপর স্কয়ার দিলাম, AB এর উপর স্কয়ার। তারপরে লিখবো ছোট মানের নাম কি BC এর উপর স্কয়ার, মধ্যখানে যোগ না বিয়োগ দিব, মই হলে যোগ আর মই বাদে বিয়োগ। এটা কিন্তু আমার মই না, এটা হলো লম্বের মান চাচ্ছে, লম্বের মানে বিয়োগ, ভূমির মানেও বিয়োগ, শুধুমাত্র কার মানে যোগ বলো তো, অতিভুজের মানে যোগ। এখানে আমি বের করতে চাইছি লম্বের মান, তাই মাঝখানে কি হবে বলো তো, বিয়োগ। এরপর AB এর মান কত বলো তো, 5, 5-এর উপর এই যে AB এর মান দেওয়া আছে 5, 5-এর উপর স্কয়ার, বিয়োগ BC এর মান দেওয়া আছে 4-এর উপর স্কয়ার, 5-এর উপর স্কয়ার দিলে 25, বিয়োগ 4-এর উপর স্কয়ার দিলে 4 কত 16, 25 থেকে 16 বাদ দিলে হলো 9, আর 9-এর উপর রুট দিবা ক্যালকুলেটারে দেখবা 3, তার মানে AC এর মান, এই নবম অধ্যায়ে AC এর মান হলো 3। এখানে পারবো এই অঙ্কটার ক্ষেত্রে 3। এরকম আমরা আরও কিছু প্রবলেম সলভ করব। চলো আমরা দেখি আর কিছু প্রবলেমগুলো দেখি। এই প্রবলেমগুলো দেখতে গেলে আশা করা যায় তোমরা বুঝে ফেলবে। একটু কথা মনে রাখবা, নিয়মটা হলো রুট দিব, বড় মান ছোট মান বর্গ দিব, অতিভুজ হলে যোগ, আর ভূমি বা লম্ব হলে মাঝখানে ব্যবহার হবে বিয়োগ। এই শর্টকাটটা খালি মনে রাখলে তোমরা করতে পারবে অঙ্কগুলো, অস্ত্রগুলো বুঝে ফেলবা। চলো আমরা দেখাই, আরেকটা দেখাই। ওকে চলো দেখি। মনে করে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এটা দিয়েছে 12, এটা দিয়েছে 5, বলেছে এইটা কত, ত্রিভুজ ABC। দেখো 2 বাহু দিয়ে দিয়েছে, আরেক বাহু বের করতে বলেছে। একটা কথা মনে রাখবা, যদি 2 বাহু, একটা সমকোণী ত্রিভুজে 2 বাহু দেওয়া থাকে এবং আরেকটা বাহু বের করতে বলে, সব সময় পিথাগোরাসের শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করে ফেলবো। লিখবো সমকোণী, সুন্দর করে লিখবো সমকোণী, তারপর লিখবো ত্রিভুজ, লিখবো ABCতে, লিখবো কি বলতো, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। পিথাগোরাসের উপপাদ্য কি লিখবো বলো তো, প্রয়োগ করে পাই। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। চলো পিথাগোরাসের উপপাদ্য কি, যে মানটা বের করতে বলেছে, মান বের করতে বলেছে এখানে AB এর মান, AB সমান সমান কি লিখবে, একটা রুট দিব, এরপরে বড় মান ছোট মান দেব, বড় মান আগে ছোট মান পরে। আচ্ছা বড় মান কত, 12 আর 5-এর মধ্যে বড় মান কত, এখানে 12-এর নাম কি বলতো, BC। তারপরে ছোট মানের নাম কি বলতো, AC। বড় মান ছোট মান, তারপরে কি দেবো বলতো, বর্গ, আর মধ্যখানে যোগ না বিয়োগ। অতিভুজের মান বের করতে বলেছে, অতিভুজ মানে অবশ্যই মধ্যখানে যোগ। এবার বলো BC এর মান কত বলতো, 12-এর উপর স্কয়ার, যোগ AC এর মান কত, 5, 5-এর উপর স্কয়ার। 12-এর উপর স্কয়ার দিলে 144, যোগ 5-এর উপর স্কয়ার দিলে 25, 144 আর 25 যোগ দিলে হয় 169, 169কে রুট দিলে হয় 13। অতএব অতিভুজ AB এর মান হলো 13। এভাবেই আমরা বের করে ফেলবো। আশা করা যায় কারো কোনো প্রবলেম থাকার কথা নয়, বড় মান ছোট মান বর্গ রুট, বড় মান ছোট মান বর্গ, মাঝখানে যোগ না বিয়োগ। এই মই মানে অতিভুজ মানে মই হলে যোগ আর মই না মানে বিয়োগ। এটা কিন্তু মইয়ের মান বের করতে বলেছে, তার মানে যোগ। যদি মই না হতো, মেঝে পিলার হতো, তখন হয়ে যেত বিয়োগ। আর মই হলে যোগ, মই না মানে কি বলো তো, বিয়োগ। এরকম আরেকটা আমরা অঙ্ক দিলে আমরা চাইলেই করতে পারি অঙ্কটা, ঠিক আছে? আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। আরেকটা যদি আমরা দিই, যে এখানে একটা সমকোণী ত্রিভুজ দিলাম, সমকোণী ত্রিভুজের নাম লিখলাম DE আর F দিলাম, ঠিক আছে? DE আর F দিলাম, এটা দিলাম 10 আর এটা দিলাম 8 আর এটা দিলাম হট কত। তারপরে সমকোণী ত্রিভুজের 2টা বাহুর মান যদি দেওয়া থাকে, আরেকটা বাহুর মান অবশ্যই তোমাকে বের করা লাগবে। কার সাহায্যে বের করব, একটু আগে শিখে ফেললাম, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করব। তা লিখবা সমকোণী
এখানে লিখবে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের নাম কি বলো তো? DEF। এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। একই কথা লিখবে, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। এবার কার মান বের করতে বলেছে বলো তো? EF সমান সমান কি লিখবো? রুট দিব বড় মান ছোট মান। বড় মান কোনটা? এইটা। বড় মানের নাম হলো DE। বড় মান তারপরে লিখবো ছোট মান। ছোট মান হলো এইটা। ছোট মানের নাম কি বলো তো? DF। বর্গ বর্গ দিব, মধ্যখানে যোগ না বিয়োগ? মই হলে যোগ। আমার ময়ের মান কিন্তু আমি চাচ্ছি না, এখানে চাচ্ছি মেঝের মান। মেঝে পিলার হলে কি হবে বলো তো? বিয়োগ। বিয়োগ দিয়ে দিলাম, শেষ। যোগ না বিয়োগ একটু দেখবা। মই হলো যোগ আর মই বাদে বাকি সব কিছুর জন্য কী হবে বলো তো? বিয়োগ। এটার মান কত? ডি এর মান হলো 10, 10 এর উপর স্কোয়ার বিয়োগ ডিএফ এর মান হলো 8, 8 এর উপর স্কোয়ার। 10 এর উপর স্কোয়ার দিলে 100 বিয়োগ 8 এর উপর স্কোয়ার দিলে 64, 100 থেকে 64 বাদ দিলে 36, 36 এর উপর রুট দিলে 6। এইটাই হলো EF এর মান। আশা করা যায় এই ধরনের প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবা। সবার জন্য শুভকামনা রইল। বেসিকগুলো সবাই ঝটপট লিখে ফেলবা, সুন্দর করে ক্লাসগুলো করবা। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।